আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। ইসরায়েলি সেনাদের গণপদত্যাগের হুঁশিয়ারি, নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মাদুরোকে সমর্থন পুটিনের। রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩৪। সুদানের যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবে জাতিসংঘ, মন্তব্য মহাসচিবের। বিক্ষোভার মুখে ইউরোপের আরও এক দেশে সরকার পতন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আবারও হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ব্যাপক ঘাটতি ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়াতে ফাতিমা আল জাহেরার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, দেশের সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যাবসায় আন্তরিকতার মাধ্যমে ইসলাম ও ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে ও উন্নতি করছে। তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের চরম প্রতিক্রিয়ার কথাও স্মরণ করেন। তিনি বলেন, আজ আমরা যে সামরিক সংঘাতের সাক্ষী হয়েছি তার বাইরেও আমরা একটি বিস্তৃত শত্রুপক্ষের সাথে প্রচার ও মিডিয়া যুদ্ধের কেন্দ্রে রয়েছি। তিনি আরও যোগ করেন, শত্রু বুঝতে পেরেছে যে এই সম্পত্তি, ভূমি ও আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না। যুদ্ধ নতুন করে শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টিকারীদের সমালোচনা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, কেউ কেউ বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছেন। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইনশাল্লাহ তারা সফল হবে না। তিনি বলেন, শত্রুর লক্ষ্য হল ইসলামী বিপ্লবের প্রভাব, লক্ষ্য এবং ধারণা মুছে ফেলা। এই বিস্তৃত ও সক্রিয় ফ্রন্টের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, যার চারপাশে কিছু ইউরোপীয় দেশ রয়েছে, এবং ইউরোপে বসবাসকারী অভ্যন্তরীণ ভাড়াটিয়ে ও বিশ্বাসঘাতকরা নিজেদের লাভের জন্য কাজ করছে। ইসরায়েলি সেনাদের গণপদত্যাগের হুঁশিয়ারি, নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। ইসরায়েলি সেনাবাহিনীতে বিশাল অস্থিরতা সৃষ্টি হয়েছে। দেশটির শত শত কর্মকর্তা একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হল সুপ্রিম কোর্টের নির্দেশে চিফ অফ স্টাফ ইনক্রিজেস নামে দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণা। সংবাদ মাধ্যম আল মায়াদিন বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগই ৪২ বছরের ওপরের। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান, কারণ ওই মাসে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং আইনি সুরক্ষা থাকবে না। অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় ২০২৩-এর জুনে সমঝোতায় পৌঁছলেও বিষয়টি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আটকে যায়। কে আমিত হালেভির আপত্তির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দীর্ঘদিন সেনাদের ধরে রাখার অন্যতম উপায় হল এই আর্থিক সুবিধা। তার স্থগিতাদেশে অসন্তোষ চরমে পৌঁছেছে। গাজায় চলমান যুদ্ধের সময় সেনাবাহিনীর নেতৃত্ব প্রথমে এই বিষয় এড়াতে চেষ্টা করেছিল, তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইন দ্রুত সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রত্যাশা করেন, সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নির্ণয়ের জন্য একটি বিশেষ বৈঠক ডাকবেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বিশ্লেষণ করেছে, সৈনিকদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। দীর্ঘস্থায়ী যুদ্ধ, ক্লান্তি ও অসন্তোষে সেনাবাহিনী তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গভীর অস্থিরতার মুখোমুখি হচ্ছে। নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যেমন গ্র্যান্ট, ভাষার সহায়তা, পারিবারিক কর্মসূচি প্রয়োগের পরেও পদত্যাগ আটকানো সম্ভব হয়নি। কর্মকর্তারা সতর্ক করছেন, মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নিরাপত্তা ও অর্থনৈতিক মহলে ব্রিজ পেনশন কমানো বা পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য এই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতের তুলনায় তাদের বেতন অনেক কম। সেনা কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তারা সতর্ক করেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলে সিনিয়র সার্জেন্ট, লেফটেন্যান্ট এবং অভিজ্ঞ কর্মকর্তারা বাহিনী ছেড়ে চলে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মাদুরোকে সমর্থন পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দিতে চাপ বাড়াচ্ছেন, ঠিক সেই সময়ে রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার এ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাস্কিজের সঙ্গে বৈঠক করেন। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার বরাতে বলা হয়, ২৫ নভেম্বর লুকাশেঙ্কোর রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত। তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কিনা এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়, তবে কোনো জবাব পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয় না। গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকার তা ভুয়া নির্বাচন বলে বাতিল করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে, বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছেন, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে। এ সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। বেলারুশের অভিজ্ঞ কর্তৃত্ববাদী নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর আগে সূত্ররা রয়টার্সকে জানায়, মাদুরো ২১ নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে। রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩৪। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। খবর এপি নিউজের। সামরিক বাহিনীর একটি বিমান থেকে ফেলা বোমার আঘাতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খাইন থুখা। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি জান্তা বাহিনীর কোনো সদস্য। উপকূলীয় রাজ্যটির বিভিন্ন অংশে বহুদিন ধরেই শাসক জান্তার সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। এদিকে আগামী ২৮ ডিসেম্বর থেকে মায়ানমারে জাতীয় সংসদ নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে এ নির্বাচন কেবল তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হচ্ছে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। সুদানের যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবে জাতিসংঘ, মন্তব্য মহাসচিবের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সৌদি গণমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুদানে পরস্পর বিরোধী দুই পক্ষের সঙ্গে বৈঠকের জন্য জাতিসংঘ কর্মকর্তাদের জেনেভায় বসার পরিকল্পনা রয়েছে। তবে তিনি আলোচনার নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি। গুতেরেস বলেন, আমরা জেনেভায় দুই পক্ষের সঙ্গে বৈঠক করব। সুদানে চলমান যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সংঘাতে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ ও সেনাবাহিনী রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে আছে। গত অক্টোবরে আরএসএফ দারফুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এল ফাশের দখল করার পর ব্যাপক নৃশংসতার খবর সামনে আসলে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। শহরটি ১৮ মাসব্যাপী অবরোধের পর পতিত হয়। গুতেরেস আরও জানান, এল ফাশেরে প্রবেশের অনুমতি জাতিসংঘকে দেওয়া হয়েছে। শহরটি এখনও যোগাযোগ বিচ্ছিন্ন এবং আরএসএফ স্টার্লিং স্যাটেলাইট সেবায় অ্যাক্সেস নিয়ন্ত্রণ করছে। রিয়াদে বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গুতেরেসের বৈঠক হয়। সুদানের যুদ্ধ বন্ধের আলোচনায় নতুন আশার সঞ্চার হয় গত মাসে, যখন সৌদি যুবরাজের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে সংঘাত নিরসনে উদ্যোগ নিতে প্রতিশ্রুতি দেন। সৌদি আরব ৪ পক্ষীয় মধ্যস্থতাকারী জোটের সদস্য, যারা সাম্প্রতিক মাসগুলোয় সুদানে প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছে। এই জোটে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত, ওয়াশিংটনের দুই গুরুত্বপূর্ণ মিত্র, যাদের যুদ্ধরত দুই পক্ষের ওপর সবচেয়ে বেশি প্রভাব রয়েছে বলে মনে করা হয়।
বিক্ষোভের মুখে ইউরোপের আরও একটি দেশ সরকার পতন। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াচকভ বৃহস্পতিবার তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের অর্থনৈতিক নীতি ও করাপশন দমনে ব্যর্থতার অভিযোগে কয়েক সপ্তাহের ধারাবাহিক বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেন তিনি। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কয়েক মিনিট আগেই টেলিভিশনে প্রদত্ত একটি বিবৃতিতে ঝেলিয়াচকভ পদত্যাগের ঘোষণা দেন। এই পদত্যাগ বুলগেরিয়ার ইউরোজোনে যোগদানের ঠিক আগে এলো। দেশটির ১ জানুয়ারি থেকে ইউরো মুদ্রায় রূপান্তরিত হবার কথা। ঝেলিয়াচকভ বলেন, আমাদের জোট বৈঠক করেছে। আমরা বর্তমান পরিস্থিতি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি এবং যে সিদ্ধান্তগুলো আমাদের দায়িত্ব নিয়ে নিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সমাজ আমাদের কাছে যা প্রত্যাশা করে আমরা সেই উচ্চতায় থাকতে চাই। তিনি বলেন, ক্ষমতা মানুষের কণ্ঠ থেকেই আসে। হাজারো বুলগেরীয় বুধবার সন্ধ্যায় সোফিয়া এবং দেশজুড়ে ডজন ডজন শহরে রাস্তায় নেমে আসে। এটি ছিল ধারাবাহিক বিক্ষোভের লতমাইট অধ্যায়, যা লম্বা সময় ধরে চলা করাপশন এবং টানা সরকার তা দমনে ব্যর্থতাকে জন অসন্তোষকে স্পষ্ট করেছে। গত সপ্তাহে বিক্ষোভের মুখে ঝেলিয়াচকভ সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা ফিরিয়ে নেয়, যা প্রথমবার ইউরোতে প্রণয়ন করা হয়েছিল। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন সামাজিক সুরক্ষা অনুদান এবং লভ্যাংশের ওপর কর বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, যা অতিরিক্ত সরকারি ব্যয় মেটাতে প্রস্তাব করা হয়েছিল। সরকার বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও বিক্ষোভ থামেনি। দেশে গভীর রাজনৈতিক ও সামাজিক বিবাদের কারণে গত ৪ বছরে ৭টি জাতীয় নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছে ২০২৪ সালের অক্টোবরে। সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট রুমেন রাদেভো সরকারকে পদত্যাগের আহ্বান জানান। ফেসবুকে দেওয়া বার্তায় বৃহস্পতিবার তিনি আইন প্রণয়কদের উদ্দেশ্যে লেখেন, জনগণের কণ্ঠস্বর আর মাফিয়ার ভয়ের মধ্যে চত্বর যে কথা বলছে তা শুনুন। বুলগেরিয়ার সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। এখন তিনি সংসদে দলগুলোকে নতুন সরকার গঠনের সুযোগ দেবেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে তিনি একটি অন্তর্বর্তী প্রশাসন নিয়োগ করবেন, যা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে।